হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। এখানে নানান টাইপের অঙ্ক করব এবং প্রত্যেকটি অঙ্কে কিন্তু সমস্ত রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শুধু ডব্লিউবিপি মেন নয়, সঙ্গে সঙ্গে এসএলএসটি পিটি বলো, প্রাইমারি টেট বলো, রেল বলো, সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা, যেভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম সলভ করছিলাম, যেমন শতকরা, লাভ ক্ষতি, সময় কার্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে, এভাবে চ্যাপ্টার ওয়াইজে সলভ করব, মাঝে মাঝে এভাবে প্র্যাকটিস সেট সলভ করব। তাহলে কি হয়, সমস্ত চ্যাপ্টারগুলি একবারে রিভাইজ হয়ে যায়। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম কি বলছে, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ। সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যাটি কত? দেখো কি বলছে, এখানে তিনটি সংখ্যা আছে, প্রথম, দ্বিতীয়, আরেকটি আছে তৃতীয়। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। এবার এখানে শুরুতেই কি বলছে, এই দ্বিতীয়টি হবে, এই দ্বিতীয় সংখ্যাটি হবে প্রথমটির কত গুণ হবে বলো দেখি? প্রথমটির হবে দ্বিগুণ, 2 গুণ। আমি জানি না দ্বিতীয়টি কত, প্রথমটি কত, কিন্তু বলছে প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে দ্বিতীয়টা পাওয়া যাবে। আর বলছে তৃতীয়টির 3 গুণ। কোনটি বলো দেখি? এই তৃতীয়টার 3 গুণও কিন্তু দ্বিতীয় সংখ্যাটাই হবে। ভাষাটা বোঝার চেষ্টা করো। দ্বিতীয় সংখ্যাটাই হবে প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি হবে প্রথমটির দ্বিগুণ, আবার এই দ্বিতীয় সংখ্যাই হবে তৃতীয়টির কি বলো দেখি? 3 গুণ। বুঝে গেল? দ্বিতীয়টার সাথেই দুটো সম্পর্ক, দ্বিতীয়টা প্রথমটির দ্বিগুণ, আবার এই দ্বিতীয় সংখ্যাটাই তৃতীয়টার 3 গুণ। দ্বিতীয়টার সাথেই দুটোর সম্পর্ক। তাহলে আমরা কি করব দেখো ফ্রেন্ডস, এই ধরনের অঙ্কে প্রথমে দ্বিতীয় সংখ্যাটাকেই ধরে নিই। দ্বিতীয়টার সাথেই প্রথমটার সম্পর্ক, দ্বিতীয়টার সাথেই তৃতীয়টার সম্পর্ক, শুরু হচ্ছে দ্বিতীয় থেকে, এটাকেই প্রথমে ধরে নিই, যে কোনো ধরা যায়। তো বেটার হচ্ছে কি, 2 আর 3 এর লসাগু কত হয়? 6। তাহলে আমরা ধরে নিলাম দ্বিতীয় সংখ্যাটা 6, বা 2 আর 3 গুণ করো, 3 দুগুণে 6, বা লসাগু যাই ভাবো। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা ধরে নিলাম 6। তাহলে এবার বলো দেখি, প্রথমটা বার করতে পারবে না? প্রথম সংখ্যা এমন একটা হবে যাকে 2 দিয়ে গুণ করলে 6 হবে। তাহলে বলবে প্রথম সংখ্যা হবে 3, 3কে 2 দিয়ে গুণ করলে দেখো 3 দুগুণে 6। একইভাবে বলো দেখি তৃতীয় সংখ্যা কত হবে? তোমরা বলবে তৃতীয় সংখ্যা এমন একটা হবে যাকে 3 দিয়ে গুণ করলে 6 হয়। তৃতীয় সংখ্যা এমন একটা হবে যাকে 3 দিয়ে গুণ করলে 6 হবে। তাহলে বলো দেখি তৃতীয় সংখ্যা কত হবে বলো দেখি? তৃতীয় সংখ্যা 2 হবে। 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত হয়? 6 হয়। আমার ভাষা বুঝতে পারছো? ওকে। তাহলে দেখো, আমরা দ্বিতীয় সংখ্যাটা ধরে নিলাম 6, তাহলে প্রথম সংখ্যা হবে 3, 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, মিলছে। আবার তৃতীয় সংখ্যা এমন একটা হবে যাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 6 হবে। তাহলে এটা 2 হবে, 2কে 3 দিয়ে গুণ করলে 6। তার মানে বলো দেখি, প্রথম সংখ্যা কত? 3 ইউনিট, দ্বিতীয় সংখ্যা কত? 6 ইউনিট, তারপর তৃতীয় সংখ্যা কত? 2 ইউনিট। এটা আমরা ধরলাম ইউনিট, এক্সাক্ট না। তাহলে বলো দেখি, সংখ্যা তিনটির যোগফল কত? সংখ্যা তিনটির যোগফল হবে 6 আর 3 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11 ইউনিট। আমি যদি বলি তিনটি সংখ্যার যোগফল কত, তুমি বলবে 11 ইউনিট। একটি 3, একটি 6 আর একটি 2, 6 3 9, 9 আর 2 11। এত দূর ক্লিয়ার? ওকে। এবার প্রশ্নে দেখো আরেকটা কন্ডিশন দেওয়া আছে, দেখো দ্বিতীয় লাইনে, সংখ্যা তিনটির গড় 44। গড় মানে একটি সংখ্যাই বোঝাচ্ছে 44, গড় বলতে একটি সংখ্যা। এবার তোমরা আমায় বলো, একটি সংখ্যাই যদি 44 হয়, তাহলে বলো দেখি তিনটি সংখ্যা মিলে কত হবে, বা তিনটি সংখ্যার যোগফল কত হবে? গড় মানে একটা সংখ্যাই হবে 44, একটাই যদি 44 হয়, তাহলে তিনটা সংখ্যা মিলে কত হবে? 44 গুণন 3। একটা সংখ্যাই 44, দুটো 88, তিনটে মিলে 44 গুণন 3, 132। বুঝা গেল? গড় মানে নর্মালি একটি সংখ্যা বোঝায়, একটা সংখ্যায় 44 হলে তোমরা বলবে আরে তিনটি সংখ্যা মিলে কত হবে? 44 গুণন 3, 132। এবার দেখো, মজার ব্যাপার হচ্ছে, এই 11 ইউনিটটাও কি বলো দেখি? তিনটি সংখ্যার যোগফল। আবার এই মাত্র যে বার করলাম 132, এখানে লিখি 132, এটাও কি বলো দেখি? তিনটি সংখ্যার যোগফল। এটাও তিনটি সংখ্যার যোগফল, এটাও তিনটি সংখ্যার যোগফল, দুটো সেম জিনিস। তে যেহেতু দুটো সেম জিনিস, তাহলে আমি বলতেই পারি এই 11 ইউনিটের ভ্যালু বা মানই হচ্ছে 132। এটাও তিনটি সংখ্যার যোগফল, এটাও তিনটি সংখ্যার যোগফল, দুটো সেম জিনিস। যেহেতু সেম জিনিস,
তাহলে তুমি বলতে পারো 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 132। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? 11কে কত দিয়ে গুণ করলে 132 হয়? 11কে 11 থাকবে 2, 22, 11 দুগুণে 22। 11-র সঙ্গে যদি 12 গুণ করি তাহলে 132 হবে। তার মানে আমি কি বুঝতে পারলাম? ইউনিটের ভ্যালু বার করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? ওকে। এবার আমাকে বার করতে কি বলছে? বড় সংখ্যাটি কত? প্রথমটি 3, দ্বিতীয়টি 6, তৃতীয়টি 2। সবচেয়ে বড় কোনটা? দ্বিতীয় সংখ্যা। আমাকে 6 ইউনিটের ভ্যালু বার করতে হবে। একটু আগে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেম ভাবে এখানে ইউনিটের ভ্যালু বার করতে গেলে 12 দিয়ে গুণ করে দেব। 6কে 12 দিয়ে গুণ করলে 6 বারং 72। ক্লিয়ার? 11 ইউনিটের ভ্যালু 132। তুমি ঐকিক দিয়েও করতে পারো, 1 ইউনিটের ভ্যালু 12, 6 ইউনিটের ভ্যালু 6 বারং 72, বা ডাইরেক্ট এভাবেও করতে পারো, বা ত্রিশিক দিয়েও করতে পারো। 11 ইউনিটের ভ্যালু 132, আমি ডাইরেক্ট করলাম। কত দিয়ে গুণ করলে আসে? 12 দিয়ে। এবার আমাকে বার করতে বলছে বড় সংখ্যা। বড় সংখ্যা মানে 6 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এখানেও 12 দিয়ে গুণ করবো, 6 বারং 72। এটি অ্যান্সার। দেখো 2 নম্বরে কি বলছে? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। টোটাল মুদ্রা কয়টি? 378টি। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে টোটাল ভ্যালু কি দেওয়া আছে বলে দেখি? 378টি। বীজগণিতের হেল্প ছাড়া করবো। 378টি, এটা মুদ্রার সংখ্যা। মোট মুদ্রার সংখ্যা 378টি, এটা মুদ্রার সংখ্যা। মুদ্রার সংখ্যা। মুদ্রা দুই রকমের হয়, একটা সংখ্যা হয় আর একটা হচ্ছে কি মূল্য। যেমন একটা সিম্পল দিই, তোমার কাছে মনে করো 10টি 50 পয়সার মুদ্রা আছে। মুদ্রা কয়টি? 10টি। কিন্তু আমি যদি বলি টাকা কত, 10টি মুদ্রাতে 5 টাকা হবে। বুঝা গেল? মুদ্রার সংখ্যা 10টি, কিন্তু ভ্যালু যদি বলি মূল্য কত, 10টি মুদ্রাতে 5 টাকা হচ্ছে। কেন? 2টি 50 পয়সায় 1 টাকা, 10টি 50 পয়সায় 5 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে 378টি। কয় প্রকারের মুদ্রা আছে? 3 প্রকার। এখানে লিখে নিই। 1 টাকা, আরেকটা হচ্ছে 50 পয়সা, আরেকটাকে তুমি বলবে 25 পয়সা। 3 প্রকারের মুদ্রা আছে। দেখো খুব সিম্পলি সলভ করব, প্রত্যেকে বুঝবে। শুধু ধৈর্য সহকারে দেখো, অঙ্ক যে কেউ শিখতে পারে, শুধু একটু ধৈর্য সহকারে ওয়াচ করো এবং যে অঙ্কগুলো করানো হবে সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকে শিখতে পারবে। এখানে দেখো কি দেওয়া আছে? মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্যের অনুপাত মানে 13:11:7। মূল্য আর সংখ্যা মানে বুঝতে পারছো? একটু লিখে নিই। একটু আগে যে উদাহরণ দিলাম, যেমন একটু আগে একটা এক্সাম্পল দিলাম, 50 পয়সার মুদ্রা, কয়েন আছে মনে করো তোমার কাছে 10টি, এটা মুদ্রার সংখ্যা 10টি। এবার আমি যদি বলি 10টা মুদ্রায় কত টাকা হবে? মূল্য কত? 5 টাকা। তোমার কাছে 10টি 50 পয়সার কয়েন আছে, তাহলে মুদ্রার সংখ্যা 10টি, সংখ্যা 10, কিন্তু যদি মূল্য বলি মূল্য কত? 5। বুঝা গেল? এটা সংখ্যা, এটা মূল্য। এখানেও কিন্তু সেম জিনিস বলছে। টোটাল মুদ্রা কয়টি? 378টি। আর মুদ্রার এটা কিসের অনুপাত দেওয়া আছে বলে দেখি? এখানে লিখে নিই, মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত। তো যেহেতু টোটাল মুদ্রার এটা সংখ্যা দেওয়া আছে, টোটাল 378, এটা কিন্তু টাকা না, সংখ্যায় আছে। এটা যেহেতু মুদ্রার সংখ্যা, তাহলে অনুপাতটাকে আমাদের কি করবে? মূল্য থেকে সংখ্যায় নিয়ে যেতে হবে। মূল্য থেকে আমরা সংখ্যার অনুপাতে যাব। কিভাবে যাবো? দেখো খুব সহজেই যাব। দেখো মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে যাব। একটা জিনিস বলো, মনে করো আমি এখানে 13 টাকা লিখলাম, 13 টাকা বুঝার জন্য 13 টাকা। এবার 1 টাকার ক্ষেত্রে কিন্তু খুব সিম্পল হিসাব, 5টি 1 টাকায় 5 টাকা। 5 টাকা বানাতে গেলে কয়টি কয়েন লাগে? 5টি। 6 টাকা বানাতে গেলে 6টি কয়েন লাগে। তাহলে 13 টাকা বানাতে গেলে 1 টাকার কয়েন কয়টি লাগবে? তোমরা বলবে 13টি। আমি ধরলাম এটা 13 টাকায়, টাকা ধরে নিলাম। তাহলে 13 টাকা বানানোর জন্য কয়টি কয়েন দরকার? 13টি। ইস্টু, এবার এই জায়গাটা একটু বুঝো। 50 পয়সা মনে করো আছে 11 টাকা, 50 পয়সা মিলে 11 টাকা। এবার দুটো 50 পয়সায় 1 টাকা হয় ফ্রেন্ডস। 1 টাকা বানানোর জন্য দুটো 50 পয়সা দরকার। 5 টাকা বানানোর জন্য 10টি, 6 টাকা বানানোর জন্য 12টি, ডাবল লাগে। 10 টাকা বানানোর জন্য 20টি। 11 টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে? 11 গুণন 2, অর্থাৎ 22টি কয়েন লাগবে। দেখো বুঝতে পারো কিনা? 50 পয়সা না, দুটো 50 পয়সায় 1 টাকা। 1 টাকা বানানোর জন্যই দুটো কয়েন দরকার। 5 টাকা বানানোর জন্য 10টি, 6 টাকার জন্য 12টি। তাহলে সেম ভাবে বলো দেখি, 11 টাকার জন্য কয়টি কয়েন দরকার? 11 গুণন 2, ডাবল, 22টি।
25 পয়সার ক্ষেত্রে দেখো আরো বেশি হবে, মনে করো 25 পয়সাগুলো মিলে 60 টাকা হয়, বুঝার সুবিধার্থে ধরলাম। এবার 25 পয়সা কিন্তু আরো বেশি হবে, কেন? 4টি 25 পয়সায় 1 টাকা, তার মানে 1 টাকা বানানোর জন্য 4টি কয়েন দরকার। 1 টাকার জন্যই 4টি, 2 টাকার জন্য 8টি, 3 টাকার জন্য 12টি, 4 গুণ হবে। 1 টাকার জন্য 4টি, 2 টাকার জন্য 8টি, তাহলে 60 টাকার জন্য কয়টি কয়েন দরকার? 7 গুণন 4, অর্থাৎ 4 সাথে 28টি। বুঝা গেল? এটা মূল্য মানে ধরে নিলাম টাকা। এবার টাকা থেকে আমরা কি আসলাম? সংখ্যায় আসলাম। তাহলে 13 টাকা বানানোর জন্য কয়টি কয়েন? 13টি। 50 পয়সা বানানোর জন্য, মানে 11 টাকা বানানোর জন্য 50 পয়সার কয়েন লাগবে 22টি। আর 25 পয়সার কয়েন 1 টাকার জন্যই 4টি। 1 টাকার জন্য যদি 4টি হয়, 60 টাকার জন্য কয়টি লাগবে? 7 গুণন 4, বেশি। 1 টাকার জন্যই 4টি, 2 টাকার জন্য 8টি, 60 টাকার জন্য 4 সাথে 28টি। টি টি ক্যান্সেল, তার মানে অনুপাত কত? ছোট করা যাচ্ছে না, 13:22:28। এটাও সংখ্যার অনুপাত, এটাও সংখ্যায় আছে। দেখো দুটো সেম করে নিবি। মূল্য থেকে সংখ্যায় আসলাম, খুব সিম্পল। 50 পয়সার অনুপাতকে 2 দিয়ে গুণ করলাম, 25 পয়সাকে 4 দিয়ে, আর 1 টাকার যা আছে তাই থাকবে। ওকে, তাহলে 1 টাকাগুলো মিলে হচ্ছে 1 টাকার সংখ্যা 13 ইউনিট, 50 পয়সার সংখ্যা 22 ইউনিট, আর 25 পয়সার সংখ্যা কত বলো দেখি? 28 ইউনিট। তাহলে এবার সবগুলো যদি যোগ করি তাহলে মোট মুদ্রার সংখ্যা পাওয়া যাবে। 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, সবগুলো মুদ্রা যোগ করলে মোট মুদ্রার সংখ্যা পাওয়া যাবে। যোগ করলে কত হয়? 13 আর 22 35, 35 আর 28 যোগ করলে 63 ইউনিট। তাহলে আমি যদি বলি মোট মুদ্রার সংখ্যা কত? 63 ইউনিট। মোট মুদ্রার সংখ্যা কত বলো দেখি? 63 ইউনিট। এতদূর আশা করি ক্লিয়ার। 3টি মুদ্রার সংখ্যা যোগ করলাম, তাহলে মোট মুদ্রার সংখ্যা পাওয়া যাবে। আবার প্রশ্নে মোট মুদ্রার সংখ্যা কত দেওয়া আছে? 378টি। দেখো দুটো কিন্তু সেম জিনিস। আমি যদি বলি 63 ইউনিট কি, তুমি বলবে মোট মুদ্রার সংখ্যা। আবার 378 যে দেওয়া আছে এটাও কি বলো দেখি? মোট মুদ্রার সংখ্যা। তুমি বলবে আরে দুটো সেম জিনিস, তাহলে 63 ইউনিটের ভ্যালুই কত বলতে পারি? 378। দুটো সেম জিনিস, 63 ইউনিটের ভ্যালু হচ্ছে 378। বলো দেখি 63কে কত দিয়ে গুণ করলে 378 হয়? 6 দিয়ে। 318 থাকবে 1, 6 6 36, 1 37, 6 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা। আমি মাত্র কি দেখলাম? ইউনিটের ভ্যালু বার করতে গেলে 6 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেম ভাবে 50 পয়সার মুদ্রা হচ্ছে 22 ইউনিট, আমাকে 22 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 63 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 6 দিয়ে গুণ করেছি। তো সেম ভাবে 22 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে ফ্রেন্ডস এখানেও আমি জাস্ট 6 দিয়ে গুণ করে দেব। বুঝতে পারছো আমার ভাষা? 63 ইউনিটের ভ্যালু 378, কত দিয়ে গুণ করলে আসে? 6 দিয়ে। এবার আমাকে বার করতে হবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। 50 পয়সার মুদ্রার সংখ্যা 22 ইউনিট, অর্থাৎ আমাকে 22 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 6 দিয়ে গুণ করেছি। সেম ভাবে এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 6 22 132টি। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। দেখো 3 নম্বরে কি বলছে? 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বি কে কত মিটারে হারায়? 100 মিটার দূরত্ব দুদিকে লিখি, হ্যাঁ। 100 মিটার দূরত্ব দৌড়াতে এর লাগে 27 সেকেন্ড। 27 সেকেন্ডে যায় 100 মিটার। আর বি এর এই 100 মিটার দৌড়তে বি এর সময় লাগে 30 সেকেন্ড। 100 মিটার দৌড়তে বি এর সময় লাগে 30 সেকেন্ড। খুব সিম্পল, দেখো এটা কত সহজে সলভ করব। 27 সেকেন্ডে 100 মিটার দৌড়াচ্ছি, আর বি এর 100 মিটার দৌড়তে বেশি সময় লাগে, কত সেকেন্ড? 3 সেকেন্ড বেশি লাগে। 30 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার। তার মানে বি পরাজিত হয়। তুমিও বুঝতে পারছো পরাজিত হয়, আমিও বুঝতে পারছি পরাজিত হয়। এবার প্রশ্ন হচ্ছে বি কত মিটারে পরাজিত হয়, এটা বার করার চেষ্টা করব। কত মিটার, ডিস্টেন্সটা বার করতে হবে। একটা জিনিস খেয়াল করো, ছবিটা যদি একটু আঁকি, মনে করো এটা 100 মিটার ডিস্টেন্স। এখান থেকে রওনা দিল, যাচ্ছে 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 যাচ্ছে, এখানে পৌঁছাতে এর 27 সেকেন্ড লাগবে। আর বি এর এখানে পৌঁছাতে কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড। আমরা বার করার চেষ্টা করি এ যখন 27 সেকেন্ডে দৌড় কমপ্লিট, 27 সেকেন্ড পরে এ এখানে পৌঁছবে, বি তখন পিছনে থাকবে। এ 27 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে,
বি 27 সেকেন্ডে কিন্তু 100 মিটার যাবে না, 80 বা 85 পিছনে থাকবে। এ 27 সেকেন্ডে 100 যায়, আমরা বার করার চেষ্টা করি বি 27 সেকেন্ডে কত মিটার যাবে। বুঝা গেল? 27 সেকেন্ডে এ যখন দৌড় কমপ্লিট, প্রতিযোগিতা শেষ করবে, এ 27 সেকেন্ডে এখানে থাকবে। আমরা বার করব 27 সেকেন্ডে, সেম এটাও 27 এটাও 27 বানাবো, 27 সেকেন্ডে বি কত মিটার যাবে এটা বার করি। টোটাল কত মিটার? 100। তাহলে বি এর 30 সেকেন্ডে যায় 100 মিটার, 30 সেকেন্ডে 100 মিটার ডিস্টেন্স যায়, তৈরিশিক দিয়ে চলে করে দিই 27 সেকেন্ডে কত মিটার যাবে। কিভাবে বার করব? প্রশ্নবোধকের উপরের ট্যালি কি 100 গুণন, এটাকে জাস্ট উল্টে দাও। উল্টে মানে বুঝতে পারছো, উপরে 27 আর নিচে 30। তৈরিশিক এভাবেই করে। কিভাবে করে? প্রশ্নবোধকের উপরেরটা লিখবে 100 গুণন, এটা জাস্ট উল্টে দিবে, উপরে 27 নিচে 30, 0 0 ক্যান্সেল, 3 নং 27। তাহলে 9 10 90 মিটার। বুঝে গেল? তাহলে বি 27 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? 90 মিটার। তাহলে দেখো একটা জিনিস, এ যখন দৌড় শেষ করলো, টোটাল 100 মিটার গেল 27 সেকেন্ডে, এখান থেকে রওনা দিল আস্তে 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 27 সেকেন্ডে এ এখানে। আর বি 27 সেকেন্ডে কিন্তু এখানে যাবে না, পিছনে থাকবে। কতটুক যাবে? বি যাচ্ছে 90 মিটার। বুঝা গেল? এ 27 সেকেন্ডে কমপ্লিট 100 মিটার। আমরা বার করলাম বি 27 সেকেন্ডে কতটুক যাবে। বুঝা গেল? সেম টাইমটা সেম করলাম, 27 সেকেন্ডে এ যাচ্ছে 100। এবার প্রশ্ন হলো 27 সেকেন্ডে বি কতটুক যায়? বি যাচ্ছে 100 মিটার, 90 মিটার। তাহলে বলো দেখি বি কতটুক পিছনে আছে? 10 মিটার পিছনে, তাই না? এ 100 মিটার গেল, এ 90 মিটার গেল, এ কতটুক কম গেল? 10 মিটার কম গেল না? 100 থেকে 90 মাইনাস করলে 10। তাহলে বি 10 মিটার পিছনে আছে, মানে কি বি 10 মিটারে পরাজিত হয়, এটি বার করতে বলছে। এ বি কে কত মিটারে পরাজিত করে? 10 মিটারে। বুঝা গেল? টাইমটা সেম করবেই। এ 27 সেকেন্ডে 100 যাচ্ছে, আমরা বার করলাম বি 27 সেকেন্ডে কতটুক যায়? কতটুক যায়? 90 মিটার। তাহলে কত মিটার কম যাচ্ছে? 10 মিটার। তার মানে বি 10 মিটারে পরাজিত হয়। এটি অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলছি, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় শতকরা কত বাড়বে? দেখো খুব ভালো অঙ্ক। এক ব্যক্তি তার বেতন বা আয় যাই বলি, তাই না? আচ্ছা বেতনই লিখলাম। বেতন দুভাগ করবে, কিছুটা খরচ করবে বেতনের থেকে, আর বাকিটা কি করবে? সঞ্চয়। এখানে লিখি সঞ্চয়। তাহলে বেতন বা ইনকাম যাই বলো, যে সে ইনকাম করবে সেটা দুভাগ হবে, কিছুটা খরচ করবে আর বাকিটা সঞ্চয়ে। বলছে ওই ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। 75% মানে কি? তার বেতন যদি 100 হয়, 100 ধরলাম, 100 টাকা যদি বেতন হয়, খরচ করবে 75 টাকা। 75% খরচ মানে পার্সেন্ট ভাঙাই, বেতন যদি 100 টাকা হয়, 100ই ধরলাম, 75 টাকা খরচ করবে। 100 টাকা ইনকাম করছে, 75 টাকা খরচ করলো, বাকি কত থাকে? 100 থেকে 75 মাইনাস করলে 25 টাকা, এই 25 টাকা সঞ্চয় করবে। দেখো এতটুকু ডাটা ক্লিয়ার হচ্ছে কিনা? 100 টাকা ইনকাম করে বা বেতন পায়, তার মধ্যে 75 টাকা খরচ করে, বাকি 25 টাকা সঞ্চয় করে। এতদূর ক্লিয়ার? ওকে। এবার কি বলছে দেখো, এবার বলছে তার বেতন 20% বাড়লো। আগে 100 টাকা ছিল, এখন 20%। 100 20% মানে 20 টাকা, তাই না? 100 20% মানে 20 হবে ডাইরেক্ট। 20 টাকা যদি বেতন বাড়ে, আগে ছিল 100, এখন 20 টাকা বাড়লো, তাহলে বলো দেখি ভাই বা বোন যারাই দেখছো, বেতন কত হবে? 120 টাকা। আগে ছিল 100 টাকা, তুমি বলবে 20 টাকা বেতন বাড়লো, তাহলে বর্তমান বেতন 120 টাকা। এতদূর ক্লিয়ার? ওকে। আর কি বলছে, তার খরচও বাড়লো 10%। খরচ আগে 75% ছিল, 75 টাকা ছিল, এবার 10% বাড়বে। 10% মানে 10/100, 10% মানে 10/100। 10%টা কার? 75 টাকার, 75কে সামনে বসাবো। তার খরচ ছিল 75 টাকা, এর মানে ইন্টু 10% মানে 10/100। বুঝা গেল? খরচের 10% বাড়ে। তার আগেই খরচ ছিল 75 টাকা, এর ইন্টু 10% মানে 10/100, 0 0 ক্যান্সেল। 10 দিয়ে 75কে ভাগ করলে 1 ঘরে দশমিক, 7.5 টাকা মানে 7.5 টাকা। 10 দিয়ে 75কে ভাগ করলে 1 ঘরে দশমিক, তার মানে 75, তার 1 ঘরে দশমিক, 7.5 টাকা। বুঝা গেল? খরচের 10% বাড়ে। খরচ ছিল 75, এর 10% মানে 10/100 অর্থাৎ 7.5 টাকা বাড়ে। ক্লিয়ার?
তাহলে বলো দেখি খরচ আগে ছিল 75 টাকা, বাড়লো 7.5 টাকা। তাহলে বলো দেখি বর্তমান খরচ 75 আর 7 কত হয়? 82.5 টাকা। বুঝা গেল? আগে খরচ করতো 75 টাকা, এখন 7.5 টাকা বাড়লো, তাহলে 75 আর 7.5 মিলে কত হয়? 82.5, 82 টাকা 50 পয়সা। এত দূর ক্লিয়ার? ওকে। তাহলে এবার বলো দেখি বর্তমানের হিসাবটা দেখো। বর্তমানে ওই ব্যক্তি বেতন পাচ্ছে 120 টাকা, তার মধ্যে 82 টাকা 50 পয়সা, 82.5 মানে 82 টাকা 50 পয়সা খরচ করছে। তাহলে 120 থেকে 82.5 যদি মাইনাস করি তাহলে সঞ্চয় এটা পাওয়া যাবে। এত টাকা বেতন পাচ্ছে, এত টাকা খরচ করবে, বাকি টাকা সঞ্চয় করবে। 120 থেকে 82 মাইনাস করলে 38, এখানে 50 আছে তো 37 টাকা 50। এবার কারো অসুবিধা হইতে পারে মুখে মুখে করতে, চলো বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। 120 পরে দশমিক দিয়ে একটা শূন্য, নিচে 82.5, এনে বিয়োগ করলে 5, এখানে 3 হবে 7, এখানে আসবে 9, তাই না? তাহলে 3, তার মানে 37.5 টাকা। বুঝা গেল? বিয়োগটা তোমাদের দেখিয়ে দিলাম। 120 টাকা ইনকাম করে বা বেতন পায়, তার মধ্যে এত টাকা খরচ হয়ে যায়, বাকি যে থাকে, বাকি কত? 120 থেকে এটা মাইনাস করলে কত হয়? 37 টাকা 50 পয়সা বা 37.5, এত টাকা সে সঞ্চয় করে। এত তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, এবার একটা জিনিস বলো, তার সঞ্চয় আগে কত ছিল? 25 টাকা, বর্তমান সঞ্চয় কত? 37 টাকা 50 পয়সা। আগে ছিল 25 টাকা, এখন হলো 37 টাকা 50 পয়সা। বলো দেখি সঞ্চয় বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। আগে 25 ছিল, এখন 37.5 হলো। কত বাড়ছে? এটার থেকে এটা মাইনাস করলে পাওয়া যাবে 37.5 থেকে 25 টাকা বাদ দিলে কত হবে? 37.5 থেকে 25 বাদ দিলে 12.5, 12.5 টাকা। আগে 25 টাকা ছিল, এখন হলো 37 টাকা 50 পয়সা। কতটুক বাড়লো? 25 থেকে 37.5, 12.5 টাকা বাড়লো। বুঝা গেল? এতটুক তার সঞ্চয় বাড়লো। এবার প্রশ্ন হচ্ছে সঞ্চয় শতকরা কতটুক বাড়লো? শতকরায় যদি নিতে চাই কিভাবে নিব? কতটুক বাড়লো বা কমলো সেটা উপরে। তার কতটুক সঞ্চয় বাড়লো? 12.5 টাকা, এটা উপরে। আগে কত ছিল? 25, এটা নিচে, ইন্টু 100। বুঝা গেল? কতটুক বাড়বে বা কমবে পার্সেন্টেজে নিতে গেলে সেটা উপরে। আগে কত ছিল? 25, এটা নিচে, ইন্টু 100। ক্লিয়ার? ওকে। দশমিক সরালে নিচে 10 আসবে, 0 0 ক্যান্সেল। তারপরে করতে পারো 5 25 125, এক না লিখলে হয়, 5 10 50%। এতদূর ক্লিয়ার ফ্রেন্ডস? আগে ছিল বেতন 100 টাকা, 75 টাকা খরচ করতো, আগে সঞ্চয় হতো 25 টাকা। এবার তার বেতন হলো 120 টাকা, খরচ 10%, 75-এর 10% মানে 7.5 টাকা বাড়লো, বর্তমান খরচ 82.5 টাকা। তাহলে এখন ইনকাম করে 120 টাকা, খরচ করছে 82.5 টাকা, বাকি 37.5 টাকা সঞ্চয় করছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আগে সঞ্চয় করতো 25 টাকা, এখন সঞ্চয় করছে 37.5 টাকা। কত টাকা বাড়লো? এটার থেকে এটা মাইনাস করলে 12.5। এবার শতকরা যদি নিচে চাই কত বাড়লো সেটা উপরে, আগে কত ছিল সেটা নিচে, ইন্টু 100। তার মানে কত পার্সেন্ট হচ্ছে? 50%। এটি অ্যান্সার। দেখো 5 নম্বরে কি বলছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। দেখো লাভ ক্ষতির দু একটা টাইপ না করানো বাকি ছিল, আমি একটা ভিডিওতে বাকি যে টাইপগুলো আছে সেগুলো করিয়ে দেব। আজকে দেখো যেটা আছে খুবই সিম্পল, ক্রয় মূল্য আরেকটাকে লিখে নিই সংক্ষেপে। ক্রয় মানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বি ফর বিক্রয় মূল্য, আরেকটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে যে দামটা লেখা থাকে। তিনটা লিখে নিলাম, এখানে ছাড়ও দেয়, বাড়িও লেখে, এগুলো দেওয়া আছে তিনটেই। ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কেনা দাম, বিক্রয় মূল্য মানে কত টাকায় বিক্রি করে, সংক্ষেপে লিখলাম। ধা মানে ধার্য মূল্য। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লিখেন। 20% বাড়িয়ে মানে ক্রয় মূল্য যদি 100 হয়, মানে 100 টাকায় কেনা হয়, কেনা হচ্ছে 100 টাকায়, 20% বাড়িয়ে লিখবে। 20% মানে 100 টাকার 20% মানে কত? 20 টাকা বাড়িয়ে লেখেন। পার্সেন্টেই ধরলাম, কিছু দেওয়া নেই, ক্রয় মূল্য 100 টাকা, ওই ব্যক্তি জিনিসটার দাম বাড়িয়ে লেখেন। কত টাকা বাড়িয়ে লেখেন? 20 টাকা বাড়িয়ে লেখেন। জিনিসটার কেনা দাম 100 টাকা, 20 টাকা বাড়িয়ে জিনিসের দাম কত লেখে রাখেন? কেনা দাম 100 টাকা, বাড়িয়ে লেখেন 20 টাকা, তার মানে বিক্রি করেন, মানে দাম লিখে রাখেন 120 টাকা। জিনিসটার কেনা দাম 100 টাকা, 20 টাকা বাড়িয়ে 120 টাকা লিখে রাখেন। এটাকে আমরা কি বলি? ধার্য মূল্য বা লিখিত মূল্য। এটা লিখে রেখেছেন, বিক্রি করে নেই কিন্তু। কেনা হয় 100 টাকায়, 20 টাকা বাড়িয়ে 120 টাকা লেখা হয়েছে। এবার কি হয়,
বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? কেনা হয় 100 টাকায়, 12% লাভ হবে। 12% মানে 12 টাকা লাভ হবে। কেনা দাম 100 টাকা, বিক্রি করে 12 টাকা লাভ করবে, তার মানে বিক্রি করবে কত টাকায়? 112 টাকায়। এতটুক দেখো ক্লিয়ার কিনা? স্যার আরেকবার বললে ভালো হয়, তাই তো? কেনা দাম 100 টাকা, 20% মানে 20 টাকা বাড়িয়ে লেখা হয়, তার মানে লেখা হয় 120 টাকা, দাম লিখে রেখেছো 120 টাকা। এবার বিক্রি করে 12%, 12% মানে 12 টাকা লাভ হয়, 100 12% 12 হয়, 12 টাকা লাভ হচ্ছে। কেনা দাম 100, লাভ হচ্ছে 12, তাহলে বিক্রয় মূল্য কত? 100 যোগ 12, 112 টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা বিক্রি করা হয় কত টাকা? 112 টাকায়। জিনিসটার দাম লিখে রেখেছে 120 টাকা। মনে করো এই মার্কার দিয়ে এক্সাম্পল দিই, মার্কারের দাম লেখা আছে 120, কিন্তু মার্কারটা বিক্রি করলাম 100 কত টাকায়? 12 টাকায়। দাম লেখা আছে 120, কিন্তু আমি বিক্রি করলাম 112 টাকায়। তাহলে বলো দেখি কত টাকা ডিসকাউন্ট দিলাম? 120 মাইনাস 112, কত টাকা ডিসকাউন্ট দিলাম? 8 টাকা। জিনিসটার দাম লিখে রেখেছি 120 টাকা, কিন্তু পরে বিক্রি করলাম 112 টাকায়। তাহলে বলো দেখি কত টাকা কম রাখলাম বা ডিসকাউন্ট দিলাম বা ছাড় দিলাম, যাই বলো, 8 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো বা 8 টাকা ছাড় দেওয়া হলো। এবার বলছে শতকরা কত ছাড় দেওয়া হয়, তাই না? ছাড় বার করতে গেলে উপরে লিখতে হবে ছাড়ের পরিমাণ বা ডিসকাউন্টের পরিমাণ, আর নিচে লিখতে হয় ধার্য মূল্য। লাভ ক্ষতি যেমন ক্রয় মূল্যের উপর হয়, ছাড়ের পরিমাণটা হয় ধার্য মূল্যের উপর। কত ছাড় দিচ্ছ এটা উপরে বা কত ডিসকাউন্ট দিলে, আর এটা নিচে হয় ধার্য মূল্য, কত টাকা দাম লিখে রেখেছিলে ইন্টু 100। বোঝা গেল? তাহলে তুমি ডিসকাউন্ট দিয়েছো বা ছাড় দিয়েছো 8 টাকা, ধার্য মূল্য হচ্ছে 120, শতকরা নিয়ে আসার জন্য ইন্টু 100। ডিসকাউন্ট দেওয়া হয়েছে 8 টাকা, ধার্য মূল্য 120, শতকরা আনার জন্য 100। 0 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, 3 4 12। আর তো যাচ্ছে না, উপরে 2 আর 10 গুণ করলে 20 আর নিচে 3, ভাগ করলে 3 6 18 থাকবে 2, উপরে যাবে 2, নিচে 3, 6 সমস্ত 2/3%। এটি অ্যান্সার। দেখো 6 নম্বরে কি বলছে? খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16 সমস্ত 2/3% লাভ হবে। প্রথমে একটু কনসেপচুয়ালি দেখাচ্ছি, তারপরে এইগুলো অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে কিভাবে অ্যান্সার করা যায় সেটাও দেখাবো। প্রথমে না পার্সেন্টটাকে ভাঙিয়ে দিই, ভগ্নাংশে নিয়ে আসি। 16 সমস্ত 2/3%, দুধের সঙ্গে জল মেশানো হবে, জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করব, তাও এত পার্সেন্ট লাভ হবে। এবার বলছি কি অনুপাতে জল মেশানো হয়েছে। আচ্ছা এটাকে ভাঙালে কত হবে? এটা লাভ কিন্তু, হ্যাঁ। সমস্ত ভাঙালে প্রথমে গুণ 3 16 48 যোগ 2, উপরে 50, 3 16 48 যোগ 2 50, আর নিচে কত? 3। পার্সেন্ট সরালে নিচে কত আসবে? ইন্টু 100। 0 0 কাটো, 5 দুগুণে 10, তার মানে উপরে নাই মানে 1, তার মানে উপরে 1, নিচে 3 দুগুণে 6। এতটুক লাভ হয়। এটা লাভ মানে কি বলো দেখি? নিচেরটা দিয়ে বোঝায় ক্রয় মূল্য বা কেনা দাম, আর উপরেরটা লাভ। এটা শর্টকাটেও দেখাচ্ছি, দেখো শর্টকাটেও দেখাবো। প্রথমে একটু বোঝার চেষ্টা করো, নাহলে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে এরকম কেন হলো। একটু বোঝার চেষ্টা করো। 16 সমস্ত 2/% মানে 1/6, এত লাভ হচ্ছে। এত লাভ মানে যদি ক্রয় মূল্য, নিচেরটা দিয়ে বোঝায় কেনা দাম, 6 টাকা যদি কেনা দাম হয়, নিচেরটা সবসময় কেনা দাম বা ক্রয় মূল্য, লাভ হবে 1 টাকা। তার মানে ক্রয় মূল্য যদি হয় 6 টাকা, এখানে লিখি, তাহলে বিক্রি করব 60 টাকায়। এটা এক লাইনেই করব ফ্রেন্ডস, একটু ধৈর্য সহকারে দেখো কনসেপ্টটা কি। বিক্রি করব 60 টাকায়, কেনা হয় 6 টাকায়, 1 টাকা লাভ করব, অর্থাৎ বিক্রি করব 6 যোগ 1 অর্থাৎ 60 টাকায়। ক্লিয়ার? ওকে। এবার একটা জিনিস দেখো, মনে করো বুঝার সুবিধার্থে আমি ধরে নিলাম 1 টাকায় 1 লিটার দুধ পাওয়া যায়। বুঝার সুবিধার্থে ধরে নিলাম 1 লিটার দুধের দাম 1 টাকা। 1 লিটার দুধের দাম আমি কত ধরে নিলাম? 1 টাকা। বুঝার সুবিধার্থে 1 লিটার দুধের দাম 1 টাকা। তাহলে বলো দেখি 6 টাকায় কয় লিটার দুধ পাওয়া যাবে? 6 লিটার। 1 টাকায় যদি 1 লিটার দুধ পাওয়া যায়, 2 টাকায় 2 লিটার, 3 টাকায় 3 লিটার, 6 টাকায় কেনা হয় 6 লিটার দুধ। এবার বিক্রি করব 60 টাকায়, কিন্তু বলছি ক্রয় মূল্যেই বিক্রি করা হবে। ক্রয় মূল্য মানে কেনা দাম কত? 1 টাকায় 1 লিটার ধরে কেনা হয়, কেনার সময় রেট কি ছিল? 1 টাকায় 1 লিটার, 2 টাকায় 2 লিটার, তাহলে 60 টাকায় কত লিটার বিক্রি করবে? 7 লিটার। আমার ভাষা বুঝতে পারছো? 6 টাকায় 6 লিটার দুধ কেনা হয়,
এবার এই দুধ বিক্রি করে 60 টাকা পেলাম। বিক্রি করার সময় রেট কিন্তু সেম ছিল, রেট সেম ছিল মানে 1 টাকায় 1 লিটার বিক্রি করা হয়। কেনার সময় 1 লিটার দুধের দাম 1 টাকা ছিল, বিক্রি করার সময় সেম রেট, ক্রয় মূল্যেই বিক্রি করা হয়। 1 লিটার দুধের দাম 1 টাকা, 2 লিটার দুধের দাম 2 টাকা, 3 লিটারের দাম 3 টাকা, 7 লিটারের দাম 60 টাকা, তার মানে 60 টাকায় বিক্রি করা হয় 7 লিটার। তাহলে দেখো, কেনা হয় 6 লিটার, বিক্রি করছি 7 লিটার। আমি 60 টাকা পাবো না, 60 টাকা পেতে হলে কত লিটার বিক্রি করছি? 7 লিটার। কেনা হয়েছে 6 লিটার, বিক্রি করছি 7 লিটার। এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কেনার সময় কম ছিল, যখন বিক্রি করছি 1 লিটার বেড়ে গেল। 6 লিটার দুধ কেনা হয়েছে, বিক্রি করে 60 টাকা পেয়েছি, অর্থাৎ 7 লিটার দুধ বিক্রি করেছি। এবার বলো দেখি 1 লিটার বাড়লো কেন? কেন বাড়লো 1 লিটার? 1 লিটার জল মেশানো হয়। দুধ কেনা হয় 6 লিটার, দুধ জল মেশানো হয় 1 লিটার। বুঝতে পারছো? দুধ 6 লিটারই কেনা হয়, তার মধ্যে 1 লিটার জল মিশিয়ে দিই, তাহলে টোটাল কত হলো? 7 লিটার। তাহলে বলো দেখি দুধ আর জলের অনুপাত। দুধ 6 লিটার, তার মধ্যে জল মিশাচ্ছ 1 লিটার, তার মানে দুধ আর জলের অনুপাত 6:1। বুঝা গেল? এবার এটা শর্টকাটে দেখাচ্ছি, বুঝা গেল? 6 লিটার দুধে 1 লিটার জল মিশাচ্ছ, টোটাল 7 লিটার। 7 লিটার, 1 লিটার 1 টাকায়, 7 লিটার 7 টাকায়, 1 টাকা লাভ হয়ে গেল। ওকে, এবার এটা যদি দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে যাও, পার্সেন্টটাকে ভগ্নাংশে নিয়ে আসবে। ভগ্নাংশে নিয়ে আসার পর দুধ আর জলের অনুপাত কত হবে? নিচেরটা দুধের অনুপাত, শর্টকাটে করলে, আর যত লাভ হবে না এটা জলের অনুপাত। নিচেরটা দুধের অনুপাত আর উপরেরটা জলের অনুপাত। যদি বলতো 20% লাভ হবে, 20% মানে 1/5, তার মানে দুধের অনুপাত 5 হতো, জলের অনুপাত 1। ক্লিয়ার? এটা আমি বোঝানোর জন্য এত বড় করলাম। এখন থেকে শর্টকাটে দেখার সঙ্গে সঙ্গে নিচেরটা দুধ, উপরেরটা জল। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম দেখো। 7 নম্বরে কি বলছে? একটি পরিমিতির অঙ্ক, ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? দেখো কি বলছে। একটি বর্গাকার মানে কি বলো দেখি? বর্গাকার মানে 4 কোণা, বর্গক্ষেত্র মানে 4 কোণা, 4টিই সমান, প্রত্যেকটি 20 মিটার। ছবিটা একটু বড় আঁকলে মনে ভালো হতো। আচ্ছা ছাড়ো, প্রত্যেকটি 20 মিটার। এবার বলছে তার ভিতরের চারপাশে একটা রাস্তা আছে, ভেতরের দিকে, এদিকে ভিতরের চারপাশে একটি কি আছে বলো দেখি? রাস্তা আছে ভেতরে। এটা 1 মিটার। যদি আমার ছবিটা পারফেক্ট হয়নি, যেখানেই মাপো এটা প্রত্যেক এখানেও 1, এখানেও 1, এখানেও 1, সব জায়গায় যেখানেই মাপো 1 মিটার, যেখানেই মাপো 1, যেখানেই মাপো 1 মিটার। এবার এই রাস্তার ক্ষেত্রফল বার করতে বলছে, তাই না? তাহলে বলো দেখি ভাই বা বোন যারাই দেখছো, রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করব? এখানে দেখো দুটো বর্গক্ষেত্র আছে, একটা বাইরে আছে আরেকটা কোথায় আছে? ভিতরেই। বাইরের টার ক্ষেত্রফল থেকে, মন দিয়ে শুনবে, বাইরের টার ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল মাইনাস করে দিব, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। আচ্ছা বলো দেখি, এটা যদি যুক্ত করে দিই মনে মনে, দেখো এটা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ সবাই, এটা বাড়িয়ে দিলাম। তাহলে বলো দেখি এটা কত মিটার? 1। এটা কয় মিটার? 1 মিটার। 1, এটা 1 মিটার, 1 মিটার। এটাও কত মিটার? 1 মিটার। টোটালটা কত বলো দেখি? 20। টোটালটা হচ্ছে 20, এটা 1, এটা 1, 1 1 কত যাবে? এদিকে 1 বাদ যাবে, এদিকে 1 বাদ যাবে, 2। তাহলে ভিতরেরটা কত বলো দেখি? 20 থেকে 2 মাইনাস করলে 18 হবে। আরেকবার বলছি, চলো, টোটালটা কত বলো দেখি? 20, সম্পূর্ণটা 20, এটা বাড়িয়ে দিলাম। এটা 20 হলে এটাও টোটালটা 20, এটা 20 হলে এটাও 20। এবার এদিকে 1 বাদ যাবে, এদিকে 1 বাদ যাবে, 1 1 কত বাদ যাচ্ছে? এদিকে 1, এদিকে 1, 2 বাদ যাচ্ছে। সম্পূর্ণটা 20, তাহলে ভিতরেরটা 2 কম হবে, 20 - 2 18। এমনি বেসিক সেন্স খাটাও, টোটালটা যদি 20 হয়, বাইরেরটা 20 হয়, ভিতরেরটা তো কম হবে। কতটুক কম হবে? এদিকে 1 কম, এদিকে 1 কম, দুই দিকেই কম, কিন্তু অনেকে 1 শুধু বিয়োগ করে, 1 না, এদিকে 1, এদিকে 1, 2 কম। তাহলে ভিতরেরটার বাহু হচ্ছে 18 মিটার, সবগুলো 18। তাহলে এবার বাইরেরটার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার বা বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু, বাহু 20 ইন্টু 20, 20 20 400। আর ভেতরেরটার ক্ষেত্রফল কত? সেম সূত্র, ভিতরেরটাও বর্গক্ষেত্র, ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু, বাহু হচ্ছে 18 ইন্টু 18, 18 18 গুণ করলে 324। ওকে, বাইরেরটার ক্ষেত্রফল কত? 20 ইন্টু 20 400, আর ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু দুবার গুণ করবে, বাহু ইন্টু বাহু, 18 ইন্টু 18 324। এবার এই বাইরেরটার থেকে যদি ভিতরেরটা মাইনাস করে দিই,
বাইরেরটার থেকে ভিতরেরটা মাইনাস করবো, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। 400 থেকে 324 মাইনাস করলে ভিতরের ক্ষেত্রফল কত? 74। বুঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কের রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করবো? আয়তক্ষেত্র হতে পারে, বৃত্ত হতে পারে, যাই হোক, বাইরেরটা মাইনাস ভিতরেরটা। বাইরেরটা 400, ভিতরেরটা 324, মাইনাস করলে কত হয়? 76। তার মানে রাস্তার ক্ষেত্রফল 76 বর্গমিটার। এটি অ্যান্সার। দেখো 8 নম্বর একটি সূচকের অঙ্ক, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 32 তার পাওয়ার 3/5। তোমাদের বলছে এটার মান বার করবো। তাহলে কি করবো ফ্রেন্ডস? দেখো, সূচক মানে ভিতরের সংখ্যাকে যদি ভাঙানো যায় ভাঙাবো। 32কে ভাঙাও, চলো ভাঙিয়ে দেখাচ্ছি। 32কে ছোট সংখ্যা দিয়ে 2 বার দিলে 16 দুগুণে 32, 2 দিয়ে 32কে ভাগ করলে 16, লসাগু যেভাবে করো না উৎপাদক বিশ্লেষণ, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4। তাহলে বলো দেখি 32কে ভাঙানোর পর কয়টি 2 পেলে? 1 2 3 4 5। আমি কয়টি 2 পেলাম? 5টি 2। এবার দেখো এই ভিতরে 32 লিখবো না, কিন্তু আমি একটি 2 লিখবো, একটি। কয়টি 2 পাওয়া গেল? 5টি। 1 2 3 4 5, 5টি 2। আমি একটি 2 লিখবো, 2 এর মাথায় কত বসিয়ে দিব? 5। অনেকে বলবে 5 কোথা থেকে আসলো? গণ 2 কয়টি আছে? 5টি। 1 2 3 4 5, 5টি 2, 2 এর মাথায় 5, আর বাইরে যা আছে তাই, 3/5। 32-এর জায়গায় 2 এর পাওয়ার 3 5, আর বাইরে যা আছে তাই। এবার বলো দেখি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি আকারে আছে? নাই মানে গুণ আকারে আছে। ভিতর আর বাইরে দুটো কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ করলে কি হবে? 5 5 ক্যান্সেল। ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার সবসময় গুণ আকারে থাকে, গুণ করলে 5 5 ক্যান্সেল। তাহলে কি থাকে? 2 এর কিউব। বুঝে গেল? ভিতরের পাওয়ার ভিতরে 5 আর বাইরে 5, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, গুণ আকারে আছে, কাটতে পারি। তাহলে কি থাকবে? 2 এর মাথায় 3, মানে মাথায় 3 থাকলে কি বলে? এটাকে কিউব। 2 3 বার গুণ করবো, 3 বার গুণ করলে ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে অ্যান্সার কত? 8। এটি অ্যান্সার। দেখো 9 নম্বরে কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটির লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত? খুব সিম্পল, একটু ভাঙিয়ে দেখাচ্ছি। 3:4 একটা সংখ্যা ধরে নিলাম 3 ইউনিট, আর একটা সংখ্যা ধরে নিলাম 4 ইউনিট। এবার প্রশ্নে লসাগু দেওয়া আছে, তুমিও লসাগু বার করো। 3 আর 4 এর লসাগু কত হয়? 3 আর 4 এর লসাগু মানে লসাগু তো হয় না, 3 আর 4 এ দুটো গুণ করবো, 3 4 12 ইউনিট। একটি সংখ্যা 3 ইউনিট, একটি 4 ইউনিট। অনুপাত কি ধরলাম? অনুপাত 3:4, মানে একটি 3 ইউনিট, একটি 4 ইউনিট। এদের লসাগু 12 ইউনিট, আর প্রশ্নে বলছে সংখ্যা দুটির লসাগু হবে 84। আমি যদি বলি 84 কি? সংখ্যা দুটির লসাগু। আবার এই 12 ইউনিটটাও কি? সংখ্যা দুটির লসাগু। তোমরা বলবে আরে দুটো তো সেম জিনিস। তো যেহেতু দুটো সেম জিনিস, 12 ইউনিটের ভ্যালু কত বলতে পারবো? 84। এটা আর এটা সেম জিনিস, এটাও লসাগু, এটাও লসাগু, তার মানে 12 ইউনিটের ভ্যালু কত বলতে পারবো? 84। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? 7 দিয়ে। 7 বারং 84। 12কে কত দিয়ে গুণ করলে 84 হয়? 7 দিয়ে। এবার আমাকে বার করতে হবে কি? বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি মানে 4 ইউনিটের ভ্যালু কত? মাত্রই দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 7 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেম ভাবে 4 ইউনিটের ভ্যালু কত? এটাকে 7 দিয়ে গুণ করে দেবো, 4 7 28। বুঝা গেল? তার মানে অ্যান্সার কত? 28। দেখো 10 নম্বর কি বলছে? এটা ডব্লিউবিসিএসইও আসছে, কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। দেখো ভাষাটা শুধু বোঝার চেষ্টা করো। কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায়, সে ভুল করে, সংখ্যাটা কি বলছে? ভাগ করতে, কিন্তু সে ভুল করে কি করলো? দেখো 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। তাকে বলছিল ভাগ করতে, কিন্তু সে কি করলো? সংখ্যাটা আমরা জানি না, সংখ্যাটা আমরা জানি না। সংখ্যাটাকে সে ভাগ করতে বলছে, কিন্তু ভুল করে সে 3 দিয়ে গুণ করলো। সংখ্যাটা জানি না, সে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, জানি না। সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলো, গুণ করার ফলে অ্যান্সার আসলো, মানে গুণফল হলো 29.7। আমার ভাষা বুঝতে পারছো? সংখ্যাটা জানি না, কিন্তু সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করায় গুণফল হলো 29.7। সংখ্যাটাকে সে ভুল করে 3 দিয়ে গুণ করলো, গুণ করার ফলে গুণফল কত হলো? 29.7। এত দূর ক্লিয়ার? ওকে। তাহলে এবার এখানে 3 দিয়ে যদি এটাকে কাটি, সমাধানের মতো করি, 3 নং 27, এটা বা এক্স টেক্সও ধরতে পারো, 2 3 নং 27, এক ঘর আগে দশমিক, তার মানে সংখ্যাটা হয়ে গেল 9.9। সংখ্যাটা আমি সংখ্যা দিয়ে প্রকাশ করলাম, তুমি এক্স ওয়াই জেড কিছু একটা দিয়ে প্রকাশ করতে পারো। এটাকে 3 দিয়ে গুণ করলে গুণফল হয় 29.7। সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে সমান সমান গুণফল হয় 29.7। 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 নং 27, 3 নং 27, 9.9। আচ্ছা, এবার সংখ্যাটা হলো 9.9। এবার আমাকে বার করতে কি বলছে? সঠিক উত্তর কত?
সঠিক উত্তর বলতে সঠিক উত্তর কিভাবে পাবো বলো দেখি, প্রশ্নের শুরুতেই আছে সঠিক উত্তর কিভাবে পাবে। বলছে সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করতে, সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সঠিক উত্তর পাবো। কি হবে, সঠিক উত্তর বার করতে গেলে সংখ্যাটা কত 9.9, এটাকে ভাগ করব, ভাগ মানে বাই দিতে পারি, কত দিয়ে ভাগ করব 3 দিয়ে। আমাকে সংখ্যাটা বার করতে বলেনি কিন্তু, এটা অ্যান্সার না কিন্তু, বলছে সঠিক উত্তর বার করো। সঠিক উত্তর কিভাবে পাবো, শুরুতেই আছে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, তার মানে সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সঠিক উত্তর পাবো। ভাগ করলে কত হয়, 3 33 99, 1 ঘর আগে দশমিক, তার মানে সঠিক উত্তর হচ্ছে কত বলে দেখি 3.3, এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের আজকেও প্রতিদিনকার মতো একটা হোমওয়ার্ক দিব, এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস।